নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মুখোশ। পৃথিবীর অধিকাংশ মানুষই যে মুখোশ পরিয়া ছদ্মবেশে ঘুরিয়া বেড়াইতেছেন, এই গূঢ় তত্ত্বটির প্রতি সাধারণের সতর্ক মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন। আমি আপাতত মাত্র 4টি চরিত্র নমুনা স্বরূপ সর্বসমক্ষে হাজির করিতেছি। আশা করিতেছি এই 4টি ভাত টিপিলেই হাঁড়ির খবর আর কাহারও অবিদিত থাকিবে না। অর্ধ শতাব্দীকাল পৃথিবীতে বাস করা সত্ত্বেও নরেশবাবু শরীরটিকে দিব্যি তাজা রাখিয়াছিলেন। চুল যাহা পাকিয়াছিল তাহা ধর্তব্যের মধ্যে নয়। তাহার সৌম্য সুদর্শন চেহারাখানি দেখিলে তাহাকে একটি পরম শুদ্ধাচারী ঋষি বলিয়া মনে হইত। অবশ্য গোঁফদারির হাঙ্গামা ছিল না, তিনি প্রত্যহ সযত্নে ক্ষৌর কার্য করিতেন। সুচিক্কণ মণ্ডিত মুখমণ্ডলে একটি স্নিগ্ধ সাত্ত্বিক হাসি সর্বদাই ক্রীড়া করিত। চোখের চাহনিতে এমন একটি স্বপ্নাতুর সুদূর দুর্লভ আবেশ লাগিয়া থাকিত যে মনে হইত তাহার প্রাণপুরুষ পৃথিবীর ধুলামাটি হইতে বহু ঊর্ধ্বে ত্রিগুণাতীত তুরীয়ানন্দে বিভোর হইয়া আছে। মোট কথা, তাহাকে দেখিলে মানুষের মনে সতই তাহার প্রতি শ্রদ্ধাপূর্ণ সম্ভ্রমের উদয় হইত। নরেশবাবু বিবাহ করেন নাই। সারা জীবন বিদেশে থাকিয়া তিনি ব্যবসাদি করিয়া ধন উপার্জন করিয়াছেন। এখন বোধ করি 50 বনং ব্রজেত এই নীতিবাক্য স্মরণ করিয়া ব্যবসা বাণিজ্য গুটাইয়া দেশে ফিরিয়াছেন। কলিকাতায় একটি বাসা ভাড়া লইয়া বাস করিতেছেন। নিরুদ্বেগ শান্তিতে জীবনের বাকি দিনগুলি উপভোগ করিবার ইচ্ছা। বিদেশ হইতে নরেশবাবু তাহার একটি অনুচর সঙ্গে আনিয়াছেন। তাহার নাম বাঘা সিং। নামটি যে বিন্দুমাত্র অত্যুক্তি নয়, তাহা তাহার চেহারা দেখিলেই বোঝা যায়। বসন্তের গুটি চিহ্ন আঁকা হাঁড়ির মতো একটা মুখ, তাহার মধ্যে ছোট ছোট ধূর্ততা ভরা চক্ষু দুটি সর্বদা ঘুরিতেছে, যেন একটা ছুতা পাইলেই টুটি কামড়াইয়া ধরিবে। দেহখানা আড়ে দীঘে প্রায় সমান। হাঁটু পর্যন্ত লম্বা কালো রঙের পাঞ্জাবি পরিয়া ও মাথায় প্রকাণ্ড পাগড়ি চড়াইয়া সে যখন বুক চিতাইয়া পথ দিয়া হাঁটে, তখন সম্মুখের ভদ্রপথিক অপমানের ভয়ে সশঙ্কে পথ ছাড়িয়া দেয়। বাঘা সিং নরেশবাবুর পুরাতন ভৃত্য। সে কোনো কাজ করে না, কেবল বাড়ির সদর দরজার পাশে টুল পাতিয়া বসিয়া থাকে। তাহার অনুমতি না লইয়া তাহাকে ডিঙাইয়া বাড়ির ভিতরে প্রবেশ করে এমন সাহস কাহারও নাই। সারাদিন টুলের উপর বসিয়া বাঘা সিং পান চিবায়। পানের গাঢ় রস তাহার কষ বাহিয়া গড়াইতে থাকে, যেন সে কাঁচা মাংস চিবাইতেছে। নরেশবাবুর বাড়িটি ছোট, ছিমছাম দ্বিতল। পাশেই আরেকটি ছোট বাড়ি আছে, সেটি একতলা। পুরানো বাড়ি, উপরে কোমর পর্যন্ত পাঁচিল ঘেরা ছাদ। এই বাড়িতে যিনি বাস করেন তাহার নাম দীননাথ। নিরীহ ভালো মানুষ লোক, সামান্য কেরানিগিরি করেন। শীর্ণ কোলকুঁজো ধরনের চেহারা। মোটা চশমার ভিতর দিয়া যেভাবে পৃথিবীর দিকে তাকান, তাহাতে মনে হয় তিনি পৃথিবীকে ভয় করিয়া চলেন। পৃথিবী তাহার সহিত সদয় ব্যবহার করে নাই, অবজ্ঞা ভরে তাহাকে চিরদিনই পিছনে ফেলিয়া রাখিয়াছে। তাই তিনিও শামুকের মতো সসংকোচে নিজেকে নিজের মধ্যে গুটাইয়া লইয়াছেন। তাহার পরিবারে যে একটি মেয়ে ছাড়া আর কেহ নাই, এজন্যও তিনি মনে মনে ভগবানের কাছে কৃতজ্ঞ। কারণ সামান্য মাহিনা সত্ত্বেও তাহার ঘরে অনটন নাই। মেয়ের অবশ্য বিবাহ দিতে হইবে, কিন্তু সেজন্য দীননাথ চিন্তিত নন। প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমিয়াছে, তাহাতে মেয়ের বিবাহ দেওয়া চলিবে। মেয়েটির নাম অমলা।
বয়স 17 বছর। তাহাকে একবার দেখিলে আবার ফিরিয়া দেখিতে ইচ্ছে করে। নূতন যৌবনের দুর্নিবার বহির্মুখিতা পাকা ডালিমের মতো তাহার সারা দেহে যেন ফাটিয়া পড়িবার উপক্রম করিতেছে। চোখে মুখে চঞ্চল প্রগল্ভতা। অমলা নিজের রূপ যৌবন সম্বন্ধে সম্ভবত অচেতন নয়। সে চোখ বাঁকাইয়া তাকায়, মুখ টিপিয়া হাসে, খোলা ছাদে দুপুরবেলা চুল এলো করিয়া চুল শুকায়। রাস্তায় একটু উঁচু শব্দ হইলে সে ছুটিয়া গিয়া ছাদের আলিশার উপর বুক পর্যন্ত ঝুঁকাইয়া নিচের রাস্তার পানে তাকাইয়া দেখে। তাহার গায়ের কাপড় ঠিক থাকে না, অসম্বৃত হইয়া পড়ে। নরেশবাবু নিজের দ্বিতলের জানালা হইতে অমলাকে দেখিয়াছেন এবং মনে মনে একটি মন্তব্য করিয়াছেন। মন্তব্যটি ঋষি জনচিত কিনা সে কথা বলিতে পারি না, কারণ সেকালের মনে ঋষিরা নারী জাতি সম্পর্কে এরূপ মন্তব্য মনে মনে করিতেন তাহার কোনো নজির নাই। কিন্তু রবীন্দ্রোত্তর বাংলা ভাষায় ইহা একেবারেই অচল। ছলনা শব্দটা অসভ্য ইতর্জনের মুখে মুখে অপভ্রংশ হইয়া বড়ই বিশ্রী আকার ধারণ করিয়াছে। অমলাও নরেশবাবুকে দেখিয়াছে। অমলা ছাদে উঠিলেই নরেশবাবু নিজের জানালায় আসিয়া দাঁড়াইতেন। আকাশের পানে এমন মুগ্ধভাবে তাকাইয়া থাকিতেন যেন ওই দূরবগাহ নীলিমার মধ্যে তাহার সাধনার পরম বস্তুকে খুঁজিয়া পাইয়াছেন। মাঝে মাঝে চক্ষু নিচের দিকে নামিত, মুখের হাসিটি আরো মুগ্ধ মধুর হইয়া উঠিত। অমলার মনে বোধ করি শ্রদ্ধার উদয় হইত। সে সংকুচিতভাবে গায়ের কাপড় সামলাইয়া চলন ভঙ্গিকে অতিশয় মন্থর করিয়া পিছনে দু একটি চকিত দৃষ্টি হানিতে হানিতে নিচে নামিয়া যাইত। দীননাথ এসবের কিছুই খবর রাখিতেন না। অফিস হইতে ফিরিতে তাহার সন্ধ্যা হইয়া যাইত। তাড়াতাড়ি এক পেয়ালা চা ও কিছু জল খাবার গলাধ্যকরণ করিয়া তিনি বাহিরের ঘরের জানলার পাশে তক্তা বসে গিয়া বসিতেন। তাক হইতে একটি পেঙ্গুইন মার্কায় ইংরেজি ডিটেকটিভ উপন্যাস লইয়া তক্তপোষের উপর কাত হইয়া শুইয়া পড়িতে আরম্ভ করিতেন। অমলা আসিয়া তাহার সহিত কথা বলিলে তিনি নির্বিচারে হুঁ হাঁ করিয়া কাটাইয়া দিতেন, কারণ একটি কথাও তাহার কান দিয়া প্রবেশ করিয়া মস্তিষ্কের কাছে যাইত না, অন্য কান দিয়া বাহির হইয়া যাইত। একদিন অমলা বলিল, বাবা, পাশের বাড়িতে একজন নতুন ভাড়াটে এসেছে, দেখেছ? দীননাথ বলিলেন, অমলা বলিল, আমিও দেখেছি, বোধহয় খুব সাধু লোক। জানলার সামনে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে থাকেন। ঝি বলছিল ওর বাড়ির দরজায় একটা দুশ্মনের মতো লোক বসে থাকে, দেখলেই ভয় করে। বলিয়া দীননাথ বইয়ের পাতা উল্টাইলেন। এমনিভাবে কয়েক হপ্তা কাটিবার পর একদিন সকালবেলা ছাদে কাপড় শুকাইতে গিয়া অমলা দেখিল একটি কাগজের মোড়ক ছাতে পড়িয়া আছে। তাড়াতাড়ি মোড়ক খুলিয়া দেখিল ভিতরে একটি রাঙা টকটকে গোলাপ ফুল। অমলা চোখ বাঁকাইয়া জানালার দিকে তাকাইল। নরেশবাবু স্নিগ্ধ হাসি হাসি মুখে আকাশের পানে তাকাইয়া আছেন। তাহার গায়ে চাঁপা রঙের একটি সিল্কের কিমানো সদ্যস্নাত তরুণ তাপসের অঙ্গে গৈরিক বসনের মতো শোভা পাইতেছে। ফুলটিকে অমলা পূজার নির্মাল্য বলিয়া মনে করিল কিনা কে জানে। সে নরেশবাবুর দিকে চোখ তুলিয়া একটু হাসিল, ফুলের সুদীর্ঘ আঘ্রাণ গ্রহণ করিল, তারপর সেটিকে খোঁপায় গুজিল। নরেশবাবু একবার চক্ষু নামাইলেন এবং মনে মনে একটি মন্তব্য করিলেন। লোহা গরম হইয়াছে বুঝিয়া তাহার মুখের হাসি আরো স্বর্গীয় সুষমাপূর্ণ হইয়া উঠিল। অফিসে বড় সাহেবের শাশুড়ি মারা গিয়াছিল। এই আনন্দময় উপলক্ষে অর্ধদিনের ছুটি পাইয়া দীননাথ দ্বিপ্রহরেই বাড়ি ফিরিলেন। পথে আসিতে একটি ডাব কিনিয়া লইলেন। অমলা ডাব খাইতে চাহিয়াছিল।
অমলা চিনি দিয়া ডাবের কচি শাঁস খাইতে ভালোবাসে। ডাবের জলটা দীননাথ পান করেন। বাড়ি আসিয়া দীননাথ ধরা ছুরা ছাড়িলেন। তারপর দা লইয়া ডাব কাটিতে বসিলেন। অমলা গেলাস চামচ প্রভৃতি লইয়া কাছে বসিল। দুজনের মুখেই হাসি। অমলা বলিল, খুব কচি ডাব না বাবা? দীননাথ ডাবের মাথায় এক কোপ বসাইয়া বলিলেন, তুলতুলে শ্বাস বেরোবে, আমাকে একটু দিস। অমলা বলিল, আচ্ছা, তুমিও আমাকে একটু জল দিও। এই সময় সদর দরজায় কড়া নড়িল। ঝিয়ের এখনো তো আসিবার সময় হয় নাই, তবু ঝি আসিয়াছে মনে করিয়া অমলা দ্বার খুলিতে গেল। মিনিট খানেক পরে অমলা ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিল। তাহার হাতে একটা 10 টাকার নোট ও গোলাপি রঙের একখানা চিঠি। সে কাঁপিতে কাঁপিতে বাপের পাশে বসিয়া পড়িয়া কাঁদিয়া উঠিল, বাবা, এইসব কি দেখো? দীননাথ চিঠি পড়িলেন এবং নোট দেখিলেন। তারপর দা তুলিয়া লইয়া তীর বেগে বাহির হইলেন। বলা বাহুল্য, চিঠিখানি সম্মুখের নরেশবাবুর লেখা এবং নোটখানিও তাহার। বহিয়া আনিয়াছিল বাঘা সিং। নরেশবাবু দ্বিতলের জানালায় দাঁড়াইয়া দীননাথের সদর দরজা লক্ষ্য করিতেছিলেন। হঠাৎ দেখিলেন তাহার বাঘা সিং উঠি পড়ি করিয়া বাহির হইয়া আসিতেছে। পিছনে দা হস্তে দীননাথ বাবু। বাঘা সিং বেশি দূরে পালাইতে পারিল না। চৌকাঠে হোঁচট খাইয়া ফুটপাতের উপর পড়িয়া গেল। দীননাথ ডাল কুত্তার মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িলেন। হই হই কাণ্ড, লোক জমিয়া গেল। দীননাথ বাঘা সিংয়ের বুকের উপর চাপিয়া বসিয়া এলো পাথারি দা চালাইলেন। দুঃখের বিষয়, তিনি ক্রোধান্ধ অবস্থায় দাটি উল্টো করিয়া ধরিয়াছিলেন। ধারের দিকটা বাঘা সিংয়ের গায়ে পড়িতেছিল না, কিন্তু সে পরিত্রাহী চিৎকার করিতেছিল, বাপরে, জান গিয়া, পুলিশ, মার ডালা। নরেশবাবু পাংশুমুখে জানালা বন্ধ করিয়া দিলেন। কি দুর্দৈব, মেয়েটা তো রাজিই ছিল। কে জানে তো মরা খেকো বাপটা ইতিমধ্যে বাড়ি ফিরিয়া আসিয়াছে, এবং তাহার এত বিক্রম। ওদিকে অমলা বিছানায় পড়িয়া কাঁদিতেছিল। বালিশে মাথা গুঁজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। এত নোংরা মানুষের মন! তাহার 17 বছরের নিষ্পাপ জীবনে এমন জঘন্য ব্যাপার কখনো ঘটে নাই। আজ এ কি হইল? মানুষের সঙ্গে চোখাচোখি হইলে সে না হাসিয়া থাকিতে পারে না। ইহা কি মন্দ? তবে কেন লোকে তাহার সম্বন্ধে যা তা ভাবিবে? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আমার আজকের ছোট্ট গল্পটি। যদি ভালো লাগে আমার ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর এরকম আরও গল্প শুনতে চাইলে নিচে যে বাইরে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে হোম পেজ পাবেন প্লেলিস্ট, আর প্লেলিস্টে গেলে পাবেন আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প। যতক্ষণ না নতুন গল্প আনছি সেগুলোই শুনুন, আর আমাকে বিদায় দিন আজকে। নমস্কার।